কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির অন্তর্গত আর্টস বিভাগের সকল ছাত্রছাত্রীকে আমি ভালোবাসা জানাই। তারপর ভালোবাসা জানাই যারা দ্বাদশ শ্রেণীতে ইতিহাস নিয়ে পড়ছো তাদেরকে, কারণ আমি ইতিহাসের বিষয়ের উপরেই আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি। আজকে আমি আলোচনা করব, গতদিন আমি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নপত্র করিয়েছি। যারা আমার ইউটিউব ফলো করো তাদেরকে বলছি, আজকে আমি দুটি 8 নম্বরের কোশ্চেন লেখাবো। তো তোমরা খাতা পত্র বের করে নাও, নিয়ে লিখতে শুরু করো। প্রথমেই প্রশ্ন লেখো, লোককথা বা ফোক টেলসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় অংশ, লোককথার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5+3, লোককথা বা ফোক টেলসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এর জন্য 5, লোককথার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য থাকবে 3। এই মোট 5+3 8। তাহলে প্রশ্নটা লেখো, লোককথা বা ফোক টেলসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। তার সঙ্গেই লেখো, লোককথার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বাদিকে লেখো উত্তরে লোককথার সংজ্ঞা। বাচনিক লোকসাহিত্যের জনপ্রিয় শাখাগুলির মধ্যে অন্যতম হল লোককথা। লোককথার প্রকৃত সংজ্ঞা নিয়ে বিভিন্ন সাহিত্যিক, ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে মতভেদ লক্ষণীয়। আবারও বলছি, মিলিয়ে নাও। বাচনিক লোকসাহিত্যের জনপ্রিয় শাখাগুলির মধ্যে অন্যতম হল লোককথা। লোককথার প্রকৃত সংজ্ঞা নিয়ে বিভিন্ন সাহিত্যিক, ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে মতভেদ লক্ষণীয়। নিচে প্যারা করে লেখো, কেমব্রিজ ডিকশনারি প্রদত্ত সংজ্ঞা। অর্থাৎ লোককথার সংজ্ঞা নিয়ে কেমব্রিজ ডিকশনারিতে তারা কি সংজ্ঞা দিয়েছে সেইটাই আমরা এবার লিখব। তাহলে পয়েন্ট লেখো, কেমব্রিজ ডিকশনারি প্রদত্ত সংজ্ঞা। কলন দিয়ে লেখো, লোককথা বা ফোকটেলস বিষয়ে কেমব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে, একটু হাইপেন দেবে, ডাবল ইনভার্টেড কমা দাও, গল্প যা বাবা মায়েরা তাদের সন্তানদের বহু যুগ ধরে মুখে মুখে বলে আসছেন, ডাবল ইনভার্টেড কমা শেষ। অর্থাৎ লোককথা হলো ঐতিহ্যবাহী অনুকরণ ভিত্তিক লোক সাহিত্য। একটু কথা বলে রাখি, যেমন আমরা ইতিহাসে করে শ্রুতি কাকে বলে, বেদের অপর নাম শ্রুতি কেন? কারণ এইগুলো শুনে 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 পরম্পরায় চলে এসেছে। লোককথাও তদ্রূপ, লোককথাও শ্রুতি, যেহেতু লোককথা শুনে 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 পরম্পরায় চলে আসে। তাহলে কেমব্রিজ ডিকশনারি প্রদত্ত সংজ্ঞাতে কি লিখলাম আমার মিলিয়ে নি। লোককথা বা ফোক টেল বিষয়ে কেমব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে, বলে একটু হাইপেন দাও, ডাবল ইনভার্টেড কমা দাও, গল্প যা বাবা মায়েরা তাদের সন্তানদের বহু যুগ ধরে
মুখে মুখে বলে আসছেন, ডাবল ইনভার্টেড কমা শেষ। অর্থাৎ লোককথা হলো ঐতিহ্যবাহী অনুকরণ ভিত্তিক লোক সাহিত্য। দাঁড়ি প্যারা করে কার্ল টমলিনসন এবং ক্যারল লিন্স ব্রাউনের অভিমত। অর্থাৎ লোককথা সম্পর্কে কার্ল টমলিনসন এবং ক্যারল লিন্স ব্রাউন কি অভিমত দিয়েছে সেইটা দেখি। আমরা কেমব্রিজ ডিকশনারির প্রদত্ত সংজ্ঞা জানলাম। এবার কার্ল টমলিনসন এবং ক্যারল লিন্স ব্রাউনের অভিমত, এটা হচ্ছে পয়েন্ট। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো কার্ল টমলিনসন এবং ক্যারল লিন্স ব্রাউনের অভিমত, কোলন দিয়ে লেখো। কার্ল টমলিনসন এবং ক্যারল লিন্স ব্রাউনের মতে, কমা সিঙ্গেল ইনভার্টেড কমা, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে গড়ে ওঠা গল্পগাথাই হলো লোককথা বা ফোক টেলস। তাহলে কি কার্ল টমলিনসন এবং ক্যারল ফিন্স ব্রাউনের মতে, কমা সিঙ্গেল ইনভার্টেড কমা দাও, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে গড়ে ওঠা গল্পগাথাই হলো লোককথা। দাঁড়ি এবার লেখো লোককথার বৈশিষ্ট্য। লোককথার বৈশিষ্ট্য বাদিকে পয়েন্ট চিহ্ন দিয়ে লোককথার বৈশিষ্ট্য, বাদিকে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো রচনা শৈলী। অর্থাৎ লোককথার বৈশিষ্ট্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম আমরা যে বৈশিষ্ট্যটা লিখছি সেটা হচ্ছে রচনা শৈলী। পয়েন্ট লেখো রচনা শৈলী। লোক সাহিত্যের বৈশিষ্ট্য মিডিল দেওয়া হবে পয়েন্ট চিহ্ন দিয়ে। এবার বাদিকে পয়েন্ট লেখো রচনা শৈলী। সাধারণত গদ্যে রচিত হলেও লোককথার আয়তন নাতিদীর্ঘ এবং আখ্যানবৃত্ত সরল। আবারও লিখে নাও, সাধারণত গদ্যে রচিত হলেও লোককথার আয়তন নাতিদীর্ঘ এবং আখ্যানবৃত্ত সরল। মাঝে মধ্যে অবশ্য ছড়া ব্যবহৃত হতে দেখা যায়। আবার বলছি, মাঝে মধ্যে অবশ্য ছড়া ব্যবহৃত হতে দেখা যায়। দাঁড়ি লোককথার পরিণতি হয় মিলনাত্মক বা ইতিবাচক। কি বললাম? লোককথার পরিণতি হয় মিলনাত্মক বা ইতিবাচক। দ্বিতীয় পয়েন্ট, শ্রুতি নির্ভর। লিখে নাও দ্বিতীয় পয়েন্ট, শ্রুতি নির্ভর। লোককথা সাধারণত মুখে মুখে গল্প, গান, ছড়া আকারে পরিচিত হয় এবং এগুলি প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। কি বললাম? লোককথা সাধারণত মুখে মুখে গল্প, গান,
ছড়া আকারে পরিচিত হয় এবং এগুলি প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। এবার পরবর্তী পয়েন্ট, মানব চরিত্র ও রূপক ধর্মিতা। মানব চরিত্র ও রূপক ধর্মিতা পয়েন্ট কলম দিয়ে। লোককথায় রূপক ধর্মিতার আশ্রয় নেওয়া হলেও এর কেন্দ্রীয় চরিত্র হলো মানুষ। সাধারণ মানুষের রোজগার, জীবনযাপন, কর্মকাণ্ড ইত্যাদিকে কেন্দ্র করেই লোককথাগুলি গড়ে ওঠে। আবার বলছি, লোককথায় রূপক ধর্মিতার আশ্রয় নেওয়া হলেও এর কেন্দ্রীয় চরিত্র হলো মানুষ। সাধারণ মানুষের রোজগার, জীবনযাপন, কর্মকাণ্ড ইত্যাদিকে কেন্দ্র করেই লোককথাগুলি গড়ে ওঠে। নিচে একটু প্যারা করে লেখো, বাদিকে একটা স্টার চিহ্ন দিয়ে, রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, রাক্ষসী, দৈত্য, পশু, পাখি ইত্যাদির মধ্য দিয়ে মানব চরিত্রের রূপক ধর্মিতা প্রকাশ পায়। কি বললাম? রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, রাক্ষসী, দৈত্য, পশু পাখি ইত্যাদির মধ্য দিয়ে মানব চরিত্রের রূপক ধর্মিতা প্রকাশ পায়। নিশ্চয় হয়েছে। তারপরের পয়েন্ট লেখো, লৌকিক ঐতিহ্য। লোকজীবন এবং লোকসংস্কৃতির বহু বিচিত্র বিষয় অবলম্বনে লোককথা রচিত হয়। কি বললাম? লোকজীবন এবং লোকসংস্কৃতির বহু বিচিত্র বিষয় অবলম্বনে লোককথা রচিত হয়। আবার বলছি, লোকজীবন এবং লোকসংস্কৃতির বহু বিচিত্র বিষয় অবলম্বনে লোককথা রচিত হয়। পরবর্তী পয়েন্ট লেখো, নির্দিষ্ট স্থান কাল পাত্রের অনুপস্থিতি। লোককথা নির্দিষ্ট স্থান কাল পাত্রে ঠিক ঠিকানা থাকে না। পয়েন্ট লেখো, নির্দিষ্ট স্থান কাল পাত্রের অনুপস্থিতি। পয়েন্টটা এবার লেখো, লোককথার কাহিনীগুলিতে নির্দিষ্ট স্থান কাল পাত্রের কোনো সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় না। কি বললাম? লোককথার কাহিনীগুলিতে নির্দিষ্ট স্থান কাল পাত্রের কোনো সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় না। আমি একটা উদাহরণ বলছি, দেখো, তাহলে তোমরা বুঝতে পারো। যেমন আমরা অনেকে ঠাকুমা, ঠাকুরদাদা বা প্রাচীন লোকেদের কাছ থেকে আমরা অনেক সময় ছোটবেলায় গল্প শুনে থাকি কি, এক দেশে এক রাজা ছিল, তার 3 রানী ছিল, বড় রানী, ছোট রানী, মেজ রানী। কিন্তু কোন দেশের রাজা ছিল সেটা ছিল না, আবার রানীদের নাম কি তাও ছিল, এইরকম আর কি। এখানে স্থান কাল পাত্রের এসবের কোনো পরিস্থিতি এই উপস্থিতি থাকে না, এইভাবেই তাদের নামগুলোকে উজ্জ্বল করে করা হয়ে থাকে। তারপরে পয়েন্ট লেখো, নীতি শিক্ষামূলক। পয়েন্টটা হলো নীতি শিক্ষামূলক। লোককথাগুলি
নীতিশিক্ষামূলক হয়, কমা, যা শিশু কিশোরদের কাছে শিক্ষণীয় বিষয়। এই কাহিনীগুলি শিশু মনে কল্পনার ফানুস ওড়ায় এবং তাদের মানসলোককে প্রসারিত করে। কি বললাম? লোককথাগুলি শিক্ষামূলক হয়, যা শিশু কিশোরদের কাছে শিক্ষণীয় বিষয়। এই কাহিনীগুলি শিশু মনে কল্পনার ফানুস ওড়ায় এবং তাদের মানসলোককে প্রসারিত করে, দাঁড়িয়ে এই পয়েন্ট এটাই হলো। পরের পয়েন্ট লেখাবো, কিন্তু তা পরের পয়েন্টটা লেখানোর আগে কয়েকটি কথা বলে নিই। যেমন ঠাকুরমার ঝুলিতে আমরা অনেক গল্প টল্প শুনে থাকি। এবার দেখা গেল যে একটা পক্ষীরাজ ঘোড়া ছিল, 7 সমুদ্র 13 নদী পার হলো। হ্যাঁ, তাহলে এই ধরনের গল্প যদি একটা শিশুরা শোনে, তাহলে তারাও কি চাইবে যে ওই পক্ষী ঘোড়ার মতো তারা উড়ে যেতে, 7 সমুদ্র পার হবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই রাজার দেশে যাবে। বা তাদেরকে যদি বড় মানে কোনো উপদেশমূলক গল্প শোনায়, যে সে ছোটবেলায় পড়াশোনা ভালো ছিল না, তারপরে সে দেখলো অমুক পড়াশোনা করলো, সে ভালো হয়ে গেল, তাহলে সেও তখন কি বলবে, আমিও ভালো হব। এই যে ভালো হওয়ার মানসিকতা, এই যে বড় হওয়ার মানসিকতা, এই সমস্ত আদর্শগুলি কিন্তু লোককথার গল্পগুলিতে থাকে, যা শিশু মনকে প্রসারিত করে। হ্যাঁ, তাদের মনের মধ্যে কল্পনার ফানুস জাগায় বা ওড়ায়। পরবর্তী পয়েন্ট লেখো, কল্পনাপ্রসূত ও জনপ্রিয়। কল্পনাপ্রসূত ও জনপ্রিয় পয়েন্ট, এটা হলো পয়েন্ট। এবার দেখো, লোককথা কল্পনাপ্রসূত হলেও এটা কিন্তু খুব জনপ্রিয়। এখন হয়তো জনপ্রিয়টা তেমন নেই, কিন্তু আগেকার দিনে লোককথার খুব জনপ্রিয়তা ছিল। আমি এক সময় উঠানে বসে আমার ঠাকুরদাদা বা পাড়ার বয়োজ্যেষ্ঠ দাদুদের মুখে আমরা অনেক ছেলে মেয়ে এক জায়গায় উঠানে বসে তাদের মুখে এই গল্পগুলি শুনেছি রাতের পর রাত। হয়তো আজ রাতে ঘন্টা 2 করলো, শেষ হলো না, পরের দিন রাতে করলো। এইরকমভাবে আমরা অনেক শুনেছি এবং খুব ভালোও লাগতো। হ্যাঁ, মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতো, আলাদা অনুভূতি জাগ্রত হতো। তা লোককথা কল্পনাপ্রসূত হলেও এর জনপ্রিয়তা ব্যাপক ছিল। এখনো বাচ্চাদের কাছে কিন্তু লোককথার জনপ্রিয়তা অবশ্যই রয়েছে। তো লেখো, কল্পনাপ্রসূত ও জনপ্রিয়। লোককথার অন্যতম উপাদান হলো কল্পনাপ্রসূত এবং লোককথাগুলি হয় জনপ্রিয়। লেখো, আবারও বলছি, লোককথার অন্যতম উপাদান হলো কল্পনাপ্রসূত এবং লোককথাগুলি হয় জনপ্রিয়। তাহলে লোককথার সংজ্ঞা লিখলাম আমরা, বৈশিষ্ট্য লিখলাম আমরা। এবার আমরা যাব লোককথার গুরুত্ব। তাহলে মিডিল দিয়ে লেখো, লোককথার গুরুত্ব লিখে নিচে আন্ডারলাইন করো। প্রত্যেকটা মিডিলে যা লিখবে তার আন্ডারলাইন করবে। এই গুরুত্ব থেকে যে সাব পয়েন্টের জন্ম নেবে, সেই সাব পয়েন্টগুলো বাঁ দিকে লিখতে হয়। হ্যাঁ, তো আমরা মিডিল দিয়ে লিখি লোককথার গুরুত্ব, লিখে আন্ডারলাইন করি। দিয়ে এবার লেখো, লোককথার গুরুত্ব বা তাৎপর্যগুলি নিম্নরূপ। লোককথার গুরুত্ব বা তাৎপর্যগুলি নিম্নরূপ লিখে কলম দিয়ে হাইপেন দাও, দিয়ে বাঁদিকে পয়েন্ট লেখো। মানব সমাজ সংস্কৃতির পরিচয়, বাঁদিকে প্যারাচিহ্ন দিয়ে মানব সমাজ সংস্কৃতির পরিচয় বলে পয়েন্টটা লেখো। কোন সমাজে সৃষ্ট লোককথাগুলিতে মানুষের সমাজ
অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয় সম্পর্কে পরিবেশিত হতে দেখা যায়। আবার বলছি, কোনো সমাজে সৃষ্ট লোককথাগুলিতে মানুষের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয় সম্পর্কে পরিবেশিত হতে দেখা যায়। দাড়ি। ফলে ওই সকল দেশের অতীত সমাজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। দাড়ি দেওয়ার পর কি লিখবে? ফলে ওই সকল দেশের অতীত সমাজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। আবারও বলছি, ফলে ওই সকল দেশের অতীত সমাজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। দেখো, আমরা আধুনিক যুগে বাস করছি। তো আমাদের ইতিহাসে যদি যুগের বিভাজন করি আমরা, তো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা তিনটে যুগের আমরা পরিচয় পেয়ে থাকি। তাহলে আমরা তো আধুনিক যুগের মানুষ। তাহলে মধ্যযুগের সমাজ ব্যবস্থায় কি ছিল না ছিল সেটা আমরা জানি না। তাহলে সেটা আমরা জানি কোথা থেকে? ইতিহাস থেকে। এবার তার আগে যে প্রাচীন যুগ ছিল, সেই প্রাচীন যুগের সমাজ সংস্কৃতি রাজনীতি কেমন ছিল, তার যে অভিজ্ঞতা, সেটাও আমরা লোককথা থেকে জানতে পারি। তাহলে লোককথা আমাদের কাছে যে একেবারে গুরুত্বপূর্ণ নয় সেটা আমরা বলতে পারি না। লোককথা অনেকটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যদিও লোককথার মধ্যে কল্পনার সংমিশ্রণ কিছু থাকে। এবার সবটাকেই উপেক্ষা করা যায় না, অনেকটাই সত্য। যেমন মধ্যযুগের ইতিহাস থেকে আমরা বর্তমান যুগের ইতিহাস, এই দুটোকে নিয়ে আলোচনা যখন আমরা করব, তখন আমরা ধরে নেব যে মধ্যযুগের শাসন ব্যবস্থা কেমন ছিল আর বর্তমানের শাসন ব্যবস্থা কেমন। তাহলে আমরা বেছে নিতে পারবো আমরা কি ধরনের শাসন ব্যবস্থা করলে মানুষ উন্নতির পথে অগ্রসর হতে পারবে। এগুলো আমরা কিন্তু ইতিহাস থেকে জানতে পারবো, এসব লোককথা থেকে আমরা জানতে পারবো। তাহলে আমরা পয়েন্টটা কি লিখলাম? যে মানব সমাজ সংস্কৃতির পরিচয়, এটা আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, ইতিহাস এর ধারণা। ইতিহাসের ধারণা। লেখো, মানুষের সমস্যা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সভ্যতার সংকট এইসবই লোককথায় প্রভাব ফেলে। কি বললাম? মানুষের সমস্যা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সভ্যতার সংকট এসবই লোককথায় প্রভাব ফেলে। দাঁড়ি। তাই লোককাহিনীগুলি থেকে ইতিহাসের অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। তাই লোককাহিনীগুলি থেকে ইতিহাসের অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। আবারও বলছি, মিলিয়ে নাও। মানুষের সমস্যা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সভ্যতার সংকট এসবই লোককথায় প্রভাব ফেলে। তাই লোককাহিনীগুলি থেকে ইতিহাসের অনেক তথ্য
খুঁজে পাওয়া যায়। নিচে একটু প্যারা করে লেখো, এটা কিন্তু পয়েন্ট নয়, এই পয়েন্টেই একটা অংশ, বাদিকে দুটো স্টার দাও, দিয়ে লেখো বিশিষ্ট মার্কিন লোককথা বিশেষজ্ঞ রিচার্ড ডরসন বলেছেন। রিচার্ড ডরসন লিখে নাও, RICHARDDORSON, রিচার্ড ডরসন। তাহলে বিশিষ্ট মার্কিন লোককথা বিশেষজ্ঞ রিচার্ড ডরসন বলেছেন বলে কমা, ইতিহাসের পুনর্নির্মাণ তত্ত্ব, লোকগাথা ও জনজীবনের মধ্যে থেকে উপাদান সংগ্রহ করে ইতিহাস রচনার বিষয়ে সচেষ্ট হয়। বিশিষ্ট মার্কিন লোককথা বিশেষজ্ঞ রিচার্ড ডরসন বলেছেন, কমা, ইতিহাসের পুনর্নির্মাণ তত্ত্ব, লোকগাথা ও জনজীবনের মধ্যে থেকে উপাদান সংগ্রহ করে ইতিহাস রচনার বিষয়ে সচেষ্ট হয়। দাঁড়ি। এবার লেখো পয়েন্ট, নীতিশিক্ষা প্রদান। নীতিশিক্ষা প্রদান। বলছি, লোককথার গল্পগুলি নীতিশিক্ষামূলক ও উপযুক্ত শিক্ষা প্রদানকারী হয়। কি বললাম? লোককথার গল্পগুলি নীতিশিক্ষামূলক ও উপযুক্ত শিক্ষা প্রদানকারী হয়। দাঁড়ি। বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি মন্তব্য এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি মন্তব্য এক্ষেত্রে উল্লেখযোগ্য। দাঁড়ি। তার মতে বলে কমা দাও, দিয়ে ডাবল ইনভার্টেড কমা দাও, যদি তোমার সন্তান সন্ততিকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদেরকে রূপকথা পড়তে দাও। দাঁড়ি, ডাবল ইনভার্টেড কমা, শেষ। আবারও বলছি, বিশ্ববরেণ্য, তার আগে থেকে একটু বলি, লোককথার গল্পগুলি নীতিশিক্ষামূলক ও উপযুক্ত শিক্ষা প্রদানকারী হয়। দাঁড়ি। বিশ্ববরেণ্য বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি মন্তব্য এক্ষেত্রে উল্লেখযোগ্য। দাঁড়ি। তার মতে কমা দাও, দিয়ে ডাবল ইনভার্টেড কমা দাও, যদি তোমার সন্তান সন্ততিকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদেরকে রূপকথা পড়তে দাও। দাঁড়ি, ডাবল ইনভার্টেড কমা, শেষ। যারা ইংলিশে লিখতে চাইবে আইনস্টাইনের মন্তব্যটা, তারা লিখে নাও, ওই যে আইনস্টাইনের যে তার মতে বললাম, যে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা লিখো, ইফ ইউ on your children to be intelligent, read them fairy tales, full stop. If you want them to be more intelligent, comma,
read them more fairy tales. আবারও বলছি, if you want your children to be intelligent, read them, read them fairy fairy tales, tales, full stop. If you want them to be more intelligent, read them more fairy tales. এবার লাস্ট বলছি, if you want your children to be intelligent, read them fairy tales, full stop. If you want them to be more intelligent, read them more fairy tales, full stop, double inverted comma, শেষ। পরবর্তী পয়েন্ট, আনন্দদান। লাস্ট পয়েন্ট, আনন্দদান। লেখো, শতাব্দীব্যাপী লোকমুখে প্রচলিত গল্পগুলি পাঠককুলকে আনন্দ প্রদান করে চলেছে। প্রাকবিজ্ঞান যুগে মানুষের মনোরঞ্জনে এর মাধ্যম হিসেবে লোককথার গুরুত্ব অপরিসীম। বর্তমান শহরে এর প্রচলন কমলেও গ্রামের মানুষের মধ্যে লোককথা আজও সমান জনপ্রিয়। লেখো, আবারও বলছি, শতাব্দীব্যাপী লোকমুখে প্রচলিত গল্পগুলি পাঠককুলকে আনন্দ প্রদান করে চলেছে। প্রাকবিজ্ঞান যুগে মানুষের মনোরঞ্জনের মাধ্যম হিসেবে লোককথার গুরুত্ব অপরিসীম। কি বললাম? প্রাকবিজ্ঞান যুগে মানুষের মনোরঞ্জনের মাধ্যম হিসেবে লোককথার গুরুত্ব অপরিসীম। বর্তমান শহরে এর প্রচলন কমলেও গ্রামের মানুষের জন্য বা গ্রামের মানুষের মধ্যে লোককথা আজও সমান জনপ্রিয়। কি বললাম? বর্তমান শহরে এর প্রচলন কমলেও গ্রামের মানুষের মধ্যে লোককথা আজও সমান জনপ্রিয় দাঁড়ি। এখনো তোমরা জানো, গ্রামে এখনো এই লোককথাগুলো আমরা শুনতে পাই। অনেক সময় দেখা যায় মাঠে চাষিরাই যে এখন তোমার পাট নেড়ানো চলছে, এই পাট নেড়ানোর মধ্যেই তারা এরকম লোককথার গল্পগুলো বলতে শুরু করে দেয়। তারা এই গল্পগুলো শুনে আনন্দ পায় এবং কাজ করে চলে, তাতে তাদের কষ্ট বলেই মনে হয় না। এবার আমরা যাব মন্তব্য। গুরুত্ব পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, এবার আমরা মন্তব্য লিখব। মন্তব্য লেখো। মন্তব্য লিখে কলম দাও। দেখো, সমাজের উচ্চবর্গের মানুষের ইতিহাস রচনার উপাদানের অভাব নেই ঠিকই, কিন্তু নিম্নবর্গের মানুষের ক্ষেত্রে উপাদানের অভাব রয়েছে বলে তারা সমাজে অবহেলিত। তবে সাধারণ মানুষের জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরার জন্য লোককথা ঐতিহাসিকদের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ। মন্তব্যটা লিখে নাও, তারপরে এই বিষয়ে কিছু বলছি আমি। সমাজের উচ্চবর্গের মানুষের ইতিহাস রচনার উপাদানে অভাব নেই ঠিকই, কি বললাম? সমাজের উচ্চবর্গের মানুষের ইতিহাস রচনার উপাদানের অভাব নেই ঠিকই, কিন্তু
নিম্নবর্গের মানুষের ক্ষেত্রে উপাদানের অভাব রয়েছে বলে তারা সমাজে অবহেলিত। কি বললাম? কিন্তু নিম্নবর্গের মানুষের ক্ষেত্রে উপাদানের অভাব রয়েছে বলে তারা সমাজে অবহেলিত। দাঁড়ি। তবে সাধারণ মানুষের জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরার জন্য লোককথা ঐতিহাসিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দাঁড়ি। দেখো, তোমরা ক্লাস 10-এ নিম্নবর্গীয় ইতিহাস পড়েছো। নিম্নবর্গীয় মানুষদের জন্য সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয়, যেটা আমাদের ভারতের রণজিৎ গুহকে সাবঅল্টার্ন ইতিহাসের জনক বলা হয়। আগে ইতিহাসে রাজরাজা, যোদ্ধার, জমিদারদের কথাগুলোই লিপিবদ্ধ হয়েছে, সাধারণ মানুষের কথা উপেক্ষিত হয়েছে। কিন্তু বর্তমান ইতিহাসে তোমরা ক্লাস 10-এর ইতিহাসটায় পুরোটাই নিম্নবর্গের মানুষের ইতিহাসকে দেখতে পেয়েছো। সেখানে সাধারণ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, শিল্প শ্রমিক, তারা কতটা ভূমিকা পালন করেছে ইতিহাসের ক্ষেত্রে, সমাজ অর্থনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, তা অবশ্যই বুঝতে পেরেছ। তাই আমরা দেখেছি ইতিহাস রচনার ক্ষেত্রে লোককথা, বিশেষ করে সমাজের অবহেলিত মানুষ, যাদের কথা আগে আলোচনায় আসতো না, তাদেরকে আলোচনার নিরিখে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা গেল একটি প্রশ্ন, উত্তর শেষ হলো। এবার তোমরা আর একটি প্রশ্ন উত্তর লেখো। এবারকার যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে স্মৃতিকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, স্মৃতিকথার গুরুত্ব। আগে লিখলাম ফোক, এবার যাচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। দাঁড়ি। স্মৃতিকথার গুরুত্ব কি? 5+3। আবার বলছি প্রশ্নটা, স্মৃতিকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। দাঁড়ি। স্মৃতিকথার গুরুত্ব কি? 5+3। স্মৃতিকথার সংজ্ঞা। প্রথমেই লেখো স্মৃতিকথার সংজ্ঞা। ইতিহাসের একটি অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। লেখো, ইতিহাসের একটি অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। দাঁড়ি। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। দাঁড়ি। আবার বলছি, ইতিহাসের একটি অন্যতম উপাদান হলো স্মৃতিকথা। দাঁড়ি। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। দাঁড়ি। ডক্টর জুরি কিভিমার মতে স্মৃতি হলো
জীবনের ইতিহাস। এই যে স্মৃতি হলো জীবনের ইতিহাস, কথাটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আটকে রেখে দাড়ি দাও। ডক্টর জুরি কিলমার মতে স্মৃতি হলো জীবন ইতিহাস। এই স্মৃতি হলো জীবন ইতিহাস সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আটকে দিয়ে দাড়ি দাও। এবার নিচে প্যারা করে লেখো। এবার প্যারা করে লেখার আগে বাদিকে একটা স্টার চিহ্ন দাও। বিখ্যাত স্মৃতিকথা বিশেষজ্ঞ হিডেন হোয়াইট, HYDEN, হিডেন হোয়াইট, WHIT, হিডেন হোয়াইট 2 ধরনের স্মৃতিকথার উল্লেখ করেছেন: ব্যক্তিগত স্মৃতি এবং যৌথ স্মৃতি দাড়ি। এদের একটি হলো পরম্পরাগত স্মৃতি এবং অন্যটি হলো পরিমার্জিত বা যুক্তিবাদী স্মৃতি। কি বললাম? বিখ্যাত স্মৃতিকথা বিশেষজ্ঞ হেডেন হোয়াইট, HYDEN, হেডেন হোয়াইট, WHIT, হেডেন হোয়াইট 2 ধরনের স্মৃতিকথার উল্লেখ করেছেন বলে একটু হাইফেন দাও। ব্যক্তিগত স্মৃতি এবং যৌথ স্মৃতি দাড়ি। এদের একটি হলো পরম্পরাগত স্মৃতি এবং অন্যটি হলো পরিমার্জিত বা যুক্তিবাদী স্মৃতি। তার নিচে প্যারা করে লেখো। এবারও বাদিকে স্টার চিহ্ন দিয়ে লেখো। প্রথম ধরনের স্মৃতি অতীত ঐতিহ্যের মধ্যে সংরক্ষিত থাকে এবং দ্বিতীয় ধরনের স্মৃতি একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অতীতকে তুলে ধরতে সাহায্য করে। প্রথম ধরনের স্মৃতি অতীত ঐতিহ্যের মধ্যে সংরক্ষিত থাকে এবং দ্বিতীয় ধরনের স্মৃতি একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অতীতকে তুলে ধরতে সাহায্য করে দাড়ি। ওই যে ব্যক্তিগত স্মৃতি এবং যৌথ স্মৃতি বললাম, সেইটাই বিষয়। ব্যক্তিগত স্মৃতি কি করে? ব্যক্তিগত স্মৃতি অতীত ঐতিহ্যের মধ্যেই সংরক্ষিত থাকে, আর যৌথ স্মৃতি একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অতীতকে তুলে ধরতে সাহায্য করে। তাহলে দ্বিতীয় প্যারা কি লিখলাম আমরা? প্রথম ধরনের স্মৃতি অতীত ঐতিহ্যের মধ্যে সংরক্ষিত থাকে এবং দ্বিতীয় ধরনের স্মৃতি একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অতীতকে তুলে ধরতে সাহায্য করে। এটা চলে গেল স্মৃতিকথার সংজ্ঞা। এবার লেখো স্মৃতিকথার বৈশিষ্ট্য। স্মৃতিকথার বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেমন বলে হাইফেন দাও। স্মৃতিকথার বৈশিষ্ট্য মিডিলে লেখো। তার নিচেই লেখো স্মৃতিকথার বিভিন্ন বৈশিষ্ট্য আছে বলে কমা যেমন বলে একটা হাইফেন দাও। দেওয়ার পরে বাদিকে পয়েন্ট দাও। প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রত্যক্ষ অভিজ্ঞতা লিখেছ? এবার শুরু করো। প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো স্মৃতিকথার প্রধান বৈশিষ্ট্য। যে কোনো ঘটনাকে জানার জন্য প্রত্যক্ষদর্শীর বিবরণ সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত উপাদান। এই যেমন ধরে নাও আমাদের চোখের সামনে আমরা যে ঘটনাটা দেখলাম, সাংবাদিকরা কি করে? সাংবাদিকরা তো পরে আসে। কোনো ঘটনা, ধরো বাস অ্যাক্সিডেন্টই হোক, মারামারি হোক, যে কোনো ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনা ঘটে যাওয়ার পরে সাংবাদিকরা সেখানে আসে। এবার সাংবাদিকরা কি করেন? ঘটনাস্থলে যারা উপস্থিত রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেই তারা সংবাদপত্রে প্রকাশ করে। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে যে স্মৃতিকথা ইতিহাস লেখার ক্ষেত্রে কিভাবে সাহায্য করে থাকে। যেমন প্রত্যক্ষদর্শী, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার সময় তিনি ছিলেন, সেই তার কথা মতোই ঐতিহাসিকরা সেই বিবরণটাকে বা সেই কথাটাই এক সময় পরম্পরায় চলে এসে পরে সেটা লিপিবদ্ধ হয়েছে ইতিহাস আকারে। তো প্রত্যক্ষদর্শী যে ঘটনাটা দেখেছিল সেই ঘটনাটা সে যেটা বলছে নিশ্চয়ই সত্য হবে। তাই বলা হচ্ছে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা। পয়েন্টটা কি বললাম? প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো স্মৃতিকথার প্রধান বৈশিষ্ট্য।
যে কোনো ঘটনাকে জানার জন্য প্রত্যক্ষদর্শীর বিবরণ সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত উপাদান। দাঁড়ি 2 নম্বর পয়েন্ট, ঘটনার সত্যতা। কে লিখবে? ঘটনার সত্যতা 2 নম্বর পয়েন্ট। দিয়ে লেখো, স্মৃতিকথার মধ্যে কল্পনার কোনো স্থান নেই। যেটা আমরা এই ফোকের মধ্যে বা ফোকের মধ্যে দেখতে পারি, লোককথার মধ্যে দেখতে পারি যে কল্পনার স্থান আছে, কিন্তু স্মৃতিকথার মধ্যে কোনো কল্পনার স্থান নেই। কি লিখলাম? স্মৃতিকথার মধ্যে কল্পনার কোনো স্থান নেই। দাড়ি, এর রয়েছে বাস্তব ভিত্তি। দাড়ি, এর কি রয়েছে? বাস্তব ভিত্তি। এর রয়েছে বাস্তব ভিত্তি। দাড়ি, কোনো ব্যক্তি তার প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার কথা প্রকাশ করলে তার মধ্যে থাকে ঘটনার সত্যতা। একটু হাইফেন দাও, দিয়ে লেখো, যা ঐতিহাসিক ভিত্তিকে সুদৃঢ় করে তোলে। যা ঐতিহাসিক ভিত্তিকে সুদৃঢ় করে তোলে। আবার বলছি, মিলিয়ে নাও। স্মৃতিকথার মধ্যে কল্পনার কোনো স্থান নেই। দাড়ি, এর রয়েছে বাস্তব ভিত্তি। দাড়ি, কোনো ব্যক্তি তার প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার কথা প্রকাশ করলে তার মধ্যে থাকে ঘটনার সত্যতা। একটু হাইফেন দিয়ে, যা ঐতিহাসিক ভিত্তিকে সুদৃঢ় করে তোলে। দাড়ি, তারপরের পয়েন্ট লেখো, সাহিত্যবোধ। সাহিত্যবোধ লিখলে সাহিত্যবোধ, এবার হাইফেন দিয়ে, কলম দিয়ে হাইফেন দিয়ে লেখো, স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা স্মৃতি থেকে সংগ্রহ করে সাহিত্য রচনা করেন। দাড়ি, আবারও বলছি, স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা স্মৃতি থেকে সংগ্রহ করে সাহিত্য রচনা করে। দাড়ি, আর তাই আত্মজীবনীমূলক পাঠকদের কাছে বিশেষ সমাদর লাভ করে। আর তাই আত্মজীবনীগুলি পাঠকদের কাছে বিশেষ সমাদর লাভ করে। দাঁড়ি, যেমন আমরা ক্লাস 10-এ পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী। তাহলে তাদের যে আত্মজীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মজীবনী, সেটা আমরা কি পাই? রবীন্দ্রনাথের জীবনের দেখা বা ঘটনাগুলি বিবরণ যা চিরসত্য। এই যেমন ধরে নাও যে এই যে এখন করোনা, প্রথম এক ধাপ করোনা বিরাট আকার ধারণ করলো, এবার দ্বিতীয় ধাপে দেখলাম আরো বিরাট আকার ধারণ করছে, হয়তো আবার তৃতীয় আক্রমণ আসতে পারে। এবার এইগুলো তো আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখছি এই করোনার ফলে কি হচ্ছে না হচ্ছে। এবার আমাদের এই যে আমরা দেখছি, এই বিষয়টাকে নিয়ে আমরা যখন করোনা শেষ হয়ে যাবে,
তার পরবর্তী সময় আমরা বা যে কেউ কোনো লেখক এই করোনা সম্পর্কে লিখে পাঠকদের কাছে তুলে ধরবে বা কোনো এই বিষয় নিয়ে পরবর্তী ধাপের ইতিহাস লিখবে, তখন এইগুলো তাদের কাছে যথার্থ সত্যতা উপাদান হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করে থাকবে বা এটা সাহিত্য আকারেও প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা কি বলছি যে স্মৃতিকথা থেকে মানুষের মধ্যে সাহিত্যবোধও জাগ্রত হয়ে থাকে। এবার পয়েন্ট লেখো, উল্লেখযোগ্য ঘটনার উপস্থাপন। উল্লেখযোগ্য ঘটনার উপস্থাপন পয়েন্ট। ব্যক্তি বা লেখক তার অতীত জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য মনেও রাখেন না এবং স্মৃতিকথায় লেখেনও না। কি বললাম? ব্যক্তি বা লেখক তার অতীত জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য মনেও রাখেন না এবং স্মৃতিকথায় লেখেনও না। দাঁড়ি শুধুমাত্র যেসব ঘটনা তার জীবন এবং পারিপার্শ্বিককে বিশেষভাবে প্রভাবিত করে এবং স্মৃতিকথায় শুধু সেইগুলি স্থান পায়। কি বললাম? ব্যক্তি বা লেখক তার অতীত জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য মনেও রাখেন না এবং স্মৃতিকথায় লেখেনও না। শুধুমাত্র যেসব ঘটনা তার জীবন এবং পারিপার্শ্বিককে বিশেষভাবে প্রভাবিত করে এবং স্মৃতিকথায় শুধু সেইগুলি স্থান পায়। দাঁড়ি এই যে আমরা যদি এই যে আমাদের জীবন সেই ছোটবেলা থেকে যদি ধরো তোমাদের এখন 12 ক্লাস যারা পড়ছে তাদের বয়স কত হবে? 17 ম্যাক্সিমাম, বা কারোর 18, অনেকের 19 হতে পারে। তো তোমাদের সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত জীবনে যা যা ঘটেছে টুকিটাকিগুলো হয়তো কারোরই আমাদের খুব একটা মনে থাকে না। তবে বড় বড় ঘটনা যেগুলো আমাদের জীবনে ঘটেছে আমাদের সেইগুলোই সাধারণত মনে থাকে। তাই শুধু আমাদের নয়, যারা প্রায় প্রত্যেক ব্যক্তিরই তাই হয় খুঁটিনাটি। তাই সাহিত্য লিখতে গেলে অনেক সময় আমরা দেখি রবীন্দ্রনাথ, বাসুদেব চৌধুরানী, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যত লেখকই আমরা বলি না কেন, তাদের জীবনের সমস্ত আত্মজীবনের যে সমস্ত খুঁটিনাটি কিন্তু তুলে ধরতে পারে না। মোটামুটি বড় বড় যে ঘটনাগুলো ঘটে, যেগুলো পারিপার্শ্বিক দিকগুলোকে নাড়া দিয়ে থাকে, সেই সব দিকগুলোই সাধারণত তাদের আত্মজীবনীতে উঠে আসে বা স্মৃতিকথায় মনে পড়ে। খুব খুঁটিনাটি ঘটনা মনে পড়ে না। এবার লেখো পয়েন্ট, উত্তম পুরুষে লিখিত। পয়েন্ট হবে উত্তম পুরুষে লিখিত। স্মৃতিকথাগুলি সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লিখিত বলে এগুলি সর্বদাই উত্তম পুরুষে লেখা হয়। এখানে লেখক নিজেই কাহিনীর কথক। আবারও বলছি, স্মৃতিকথাগুলি সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লিখিত বলে, কি বললাম? স্মৃতিকথাগুলি সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লিখিত বলে এগুলি সর্বদাই উত্তম পুরুষে লেখা হয়। এখানে লেখক নিজেই কাহিনীর কথক। দাঁড়িয়ে তারপরের পয়েন্ট,
আবেগ অনুভূতির প্রকাশ। আবেগ অনুভূতির প্রকাশ। স্মৃতিকথার অপর একটি বৈশিষ্ট্য হলো আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। কি বললাম? স্মৃতিকথার অপর একটি বৈশিষ্ট্য হলো আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। দাঁড়ি। ব্যক্তিগত জীবনে যেমন আনন্দদায়ক ঘটনা থাকে, তেমনি দুঃখজনক ঘটনাও থাকে। কি বললাম? ব্যক্তিগত জীবনে যেমন আনন্দদায়ক ঘটনা থাকে, তেমনি দুঃখজনক ঘটনাও থাকে। দাঁড়ি। একই কথা গোষ্ঠী জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। কেমন? কোনো একটা গোষ্ঠীর জীবনে আনন্দও থাকে, কখনো দুঃখও থাকে। এই যে আমরা যদি রাজনীতির কথাই তুলে ধরি, ধরে নাও তৃণমূল একটা গোষ্ঠী, বিজেপি একটা গোষ্ঠী, কংগ্রেস একটা গোষ্ঠী, সিপিএম একটা গোষ্ঠী, এরকম গোষ্ঠী রয়েছে। তাহলে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন তারা আনন্দ পেয়েছে, যখন এখন তারা ক্ষমতা নেই এখন তারা দুঃখ। যখন তৃণমূল প্রথম দিকে ক্ষমতায় আসতে পারেনি তখন তাদের দুঃখ ছিল, এখন তারা ক্ষমতায় আছে আনন্দ। এইরকম আর কি, যে মানে গোষ্ঠীর জীবনেও দুঃখ এবং আনন্দ দুই থাকে এবং ব্যক্তির জীবনেও তাই। তাই কি বললাম? আর মিলিয়ে নাও। স্মৃতিকথার অপর একটি বৈশিষ্ট্য হলো আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। দাঁড়ি। ব্যক্তিগত জীবনে যেমন আনন্দদায়ক ঘটনা থাকে, তেমনি দুঃখজনক ঘটনাও থাকে। দাঁড়ি। একই কথা গোষ্ঠী জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। দাঁড়ি। এই সব অনুভূতি স্মৃতিকথায় প্রতিফলিত হতে দেখা যায়। কি বললাম? এই সব অনুভূতি স্মৃতিকথায় প্রতিফলিত হতে দেখা যায়। উদাহরণ। উদাহরণ এই 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 পয়েন্টটার নিচে প্যারা করে লেখো। উদাহরণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা থেকে কবির শিক্ষা জীবন, বাড়ির পরিবেশ, সঙ্গীত চর্চা, স্বদেশ ভাবনা, ভ্রমণ ইত্যাদি সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে। লিখে নাও উদাহরণ দিয়ে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা থেকে কবির শিক্ষা জীবন, বাড়ির পরিবেশ, সঙ্গীত চর্চা, স্বদেশ ভাবনা, ভ্রমণ ইত্যাদি সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে। দাঁড়ি। আশালতা, পরে আবার প্যারা করে একটু লেখো। আশালতা সরকারের স্মৃতিকথা। আমি সূর্য সেনের শিষ্যা নামক গ্রন্থ থেকে তার বিপ্লবী জীবন প্রকাশ পায়। আশালতা সরকারের স্মৃতিকথা আমি সূর্য সেনের শিষ্যা নামক গ্রন্থ থেকে তার বিপ্লবী জীবনের প্রকাশ পায়। এছাড়াও মার্কো পোলোর স্মৃতিকথা, এলিজা হুইসেলের স্মৃতিকথা, হিরণমোহন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকথা প্রভৃতি গ্রন্থ থেকে নানান তথ্য পাওয়া যায়। তো এত কথা দরকার নেই, আমরা দুটো উদাহরণ দিলেই সাফিসিয়েন্ট। এবার আমরা যাব স্মৃতিকথার গুরুত্ব। মিডিলে লেখো স্মৃতিকথার গুরুত্ব। স্মৃতিকথার গুরুত্ব মিডিলে লেখো, লিখে তার নিচে লেখো স্মৃতিকথার গুরুত্বগুলি হলো বলে একটু হাইপেন দাও। হাইপেন দিয়ে বাঁ দিকে পয়েন্ট লেখো। বিশিষ্ট ব্যক্তির বিবরণ। বিশিষ্ট ব্যক্তির বিবরণ বাঁ দিকে দাও, দিয়ে লেখো স্মৃতিকথাগুলি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা রচিত হওয়ায়
তাতে অতিরিক্ত কল্পনা এবং অতিরঞ্জনের খুব বেশি সম্ভাবনা থাকে না। কি বললাম? স্মৃতিকথাগুলি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা রচিত হওয়ায় তাতে অতিরিক্ত কল্পনা এবং অতিরঞ্জনের খুব বেশি সম্ভাবনা থাকে না। দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথা জানা যায়। বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদানের কথা জানা যায়। মিলিয়ে নাও, আবার বলছি, স্মৃতিকথাগুলি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা রচিত হওয়ায় তাতে অতিরিক্ত কল্পনা এবং অতিরঞ্জনের খুব বেশি সম্ভাবনা থাকে না। দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদানের কথা জানা যায়। দাঁড়ি এবার লেখো পয়েন্ট, মুক্ত মন ও স্বাধীন চিন্তার প্রকাশ। পয়েন্ট, মুক্ত মন ও স্বাধীন চিন্তার প্রকাশ। লেখো স্মৃতিকথা প্রকাশিত হলে মুক্ত মন ও স্বাধীন চিন্তার এক বিস্তৃত ক্ষেত্র উন্মুক্ত হয়, যার ফলে সূচনা হয় এক নতুন যুগের। লেখো কি বললাম? স্মৃতিকথা প্রকাশিত হলে মুক্ত মন ও স্বাধীন চিন্তা এক বিস্তৃত ক্ষেত্র উন্মুক্ত হয়, যার ফলে সূচনা হয় এক নব যুগের। দাঁড়ি এই যুগ গ্লাসনোস্ট ইরা নামে পরিচিত। এই যুগ গ্লাসনোস্ট ইরা নামে পরিচিত। গ্লাসনোস্ট ইরা কথাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। গ্লাসনোস্ট GLASNOST, বড় হাতে জি দেবে, পরের গুলো ছোট হাতে দেবে। ইরাতে ইটা বড় হাতে দেবে আর এ ছোট হাতে দেওয়া, ইরা নামে পরিচিত। এবার পয়েন্ট লেখো, স্থান কাল পাত্রে ধারণা। পয়েন্ট, স্থান কাল পাত্রের ধারণা। স্মৃতিকথা স্থান কাল পাত্র সম্পর্কে অনেক ধারণা দেয়। দাঁড়ি দেখো, যেটা আমরা লোককথা লেখার সময় কিন্তু বলেছি, সেখানে স্থান কাল পাত্র অনুপস্থিতি থাকে না, কিন্তু আমরা স্মৃতিকথায় কি দেখতে পাচ্ছি, সেখানে স্থান কাল পাত্রের উপস্থিতি রয়েছে। তাহলে স্থান কাল পাত্রের ধারণা পাচ্ছি আমরা কি থেকে? স্মৃতিকথা থেকে, যেটা আমরা লোককথায় পাইনি। তাহলে পয়েন্ট লিখেছি আমরা কি? স্থানকাল পাত্রের ধারণা দিয়ে আমরা পয়েন্টের যা আসার কথা সেটা লিখছি কোলন ড্যাশ দিয়ে। স্মৃতিকথা স্থান কাল পাত্র সম্পর্কে অনেক ধারণা দেয়। দাঁড়ি কোনো ব্যক্তি যখন স্মৃতিচারণ করেন তখন তৎকালীন সময়ে বিভিন্ন বিষয় তাতে প্রতিফলিত হতে দেখা যায়। কি বললাম? কোনো ব্যক্তি যখন স্মৃতিচারণ করেন তখন তৎকালীন সময়ে
বিভিন্ন বিষয়ে তাতে প্রতিফলিত হতে দেখা যায় দাড়ি। এবার লেখো উপসংহার, এটাই লাস্ট। উপসংহার কলম দিয়ে, স্মৃতিকথার গুরুত্ব থাকলেও ইতিহাসের উপাদান হিসেবে স্মৃতিকথাকে ব্যবহার করার সময় বিশেষভাবে সতর্ক থাকা উচিত। কি বললাম? স্মৃতিকথার গুরুত্ব থাকলেও ইতিহাসের উপাদান হিসাবে স্মৃতিকথাকে ব্যবহার করার সময় বিশেষভাবে সতর্ক থাকা উচিত দাঁড়ি, কারণ লেখকের ব্যক্তিগত মত এখানে প্রাধান্য পায়। কারণ লেখকের ব্যক্তিগত মত এখানে প্রাধান্য পায়। কি বললাম? স্মৃতিকথার গুরুত্ব থাকলেও ইতিহাসের উপাদান হিসাবে স্মৃতিকথাকে ব্যবহার করার সময় বিশেষভাবে সতর্ক থাকা উচিত দাঁড়ি, কারণ লেখকের ব্যক্তিগত মত এখানে প্রাধান্য পায়। দাঁড়ি শেষ। তাহলে দুটো প্রশ্ন আজকে আমরা লিখলাম 8 নম্বরে। আশা করি তোমরা সুন্দরভাবে লিখে নিতে পেরেছ। তবে আমার ভিডিওটি যারা দেখছো তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কোনো কিছু জানার থাকলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, জেনে নেবে। যদি তোমাদের ব্রড কোশ্চেন শুনে লিখতে কোনো অসুবিধা হয় তাহলে ব্রড কোশ্চেনের নোটপত্র বা উত্তরপত্র পেতে চাইলে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। বন্ধুবান্ধব যারা যে যেখানে পড়ছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করবে, তাহলে তারাও এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হবে। আমি যেভাবে বলছি আশা করি তোমরা শুনে শুনেও লিখতে পারবে, তাতে অসুবিধা হবে না। তোমরা ভালো থেকো। এরপরে পরবর্তী ভিডিওতে প্রথম অধ্যায় থেকে যদি আরো কিছু লেখানোর থাকে সেটা আলোচনা অবশ্যই আমরা করব। করোনা পরিস্থিতিতে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, দূরত্ব বজায় রেখে চলবে, প্রতিবেশীকেও সাবধান করবে। কেউ যদি মাস্ক না পরে বের হয় তাদেরকে বলবে মাস্ক পরে বেরোনোর কথা, কারণ এইভাবেই তো মানুষ শিক্ষা লাভ করে। অনেক এখনো হয়তো বুঝতে পারছে না যে মাস্ক না পরলে, স্যানিটাইজার ব্যবহার না করলে কি হয়। তো ছাত্রছাত্রী, করোনা পরিস্থিতিতে স্কুল তো বন্ধই, পঠন পাঠন ব্যাহত হচ্ছে, সেটা আমরা খুব গুরুত্বের সঙ্গে উপলব্ধি করতে পারছি। তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই পরিস্থিতির মধ্যে যতটুকু তোমাদের সামনে তুলে ধরা যায় ততটুকু এগিয়ে থাকবে। সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে করোনা তাড়াতাড়ি বিদায় নেয়, আমরা বিদ্যালয়ে আসতে পারি, পঠন পাঠনের মধ্যে পেয়ে আসতে পারি। তোমরা ভালো থাকো, এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম।